নো 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 এইভাবে যদি চলতে থাকে আপনি বাংলাদেশে এরকম স্মার্টফোনগুলি হয়তো বা অফিসিয়ালি লঞ্চ হতে দেখবেন না, কারণ এরা জেনেই যাচ্ছে যে বাংলাদেশে যা দিচ্ছি সহজ সরল মানুষ তাই খেয়ে নিচ্ছে। OnePlus ময় জীবন, আসসালামু আলাইকুম। আমার হাতে রয়েছে OnePlus 13, সরি এটা 13R, OnePlus 13 এইটা, অ্যান্ড দেন নট CE4 Lite 5G, আর রয়েছে OnePlus Pad 2। আর এই সকল ডিভাইস আমাদের কাছে পাঠিয়েছে OnePlus বাংলাদেশ, ধন্যবাদ তাদেরকে। অফিসিয়াল হইলেও OnePlus 13 এবং 13R এই দুইটা ডিভাইস কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয় নাই, জাস্ট ফর ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের কাছে পাঠানো হয়েছে। যদি কখনো লঞ্চ হয় তো এই ব্যাপারে আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যাই হোক, ভিডিওতে তো কথা হবে OnePlus 13 নিয়ে। এতগুলা ডিভাইস সামনে কি করছে ভাবটাব নিচ্ছি নাকি? না, ভাব নিচ্ছি না, এর পিছনে একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আমরা যেহেতু OnePlus 13 নিয়ে কথা বলবো, তো Pad 2 and 13R এই দুইটা ডিভাইসকে সাইডে রাখি, বাট নট CE4 Lite এই ডিভাইসটা আপনাদের সামনে রাখবো। এটা তো OnePlus অনেক আগেই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে ফেলেছে, তাহলে এই ভিডিওতে এটা নিয়ে কথা বলার কি আছে? দেখেন, OnePlus এর এটা এমন একটা ফোন যেটা কিনা OnePlus অফিসিয়ালি বাংলাদেশে অনেক আগেই লঞ্চ করেছে, আন্ডার 30K প্রাইস রেঞ্জের ভিতরে একটা 5G ডিভাইস, এইটা মাথায় রাখেন। সো OnePlus এর কিন্তু বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে দুইটা স্মার্টফোন এখনো পর্যন্ত লঞ্চ হয়েছে, আরো একটা হলো Nord N30SE 5G, যেটাও কিনা 5G ডিভাইস 16-17 হাজার টাকা রেঞ্জের ভিতরে। তো বাংলাদেশের অফিসিয়াল স্মার্টফোন মার্কেটে যদি আপনি ঢুকেন তাহলে হতাশায় ভরপুর অবস্থা দেখবেন। দেখেন, আপনি যদি বাংলাদেশের অধিকাংশ মানুষ যে প্রাইস রেঞ্জে ফোনগুলো কিনে 10,000 টাকা, 15,000 টাকা, 20, 25, 30 এই রেঞ্জের ভিতরে মানুষ বেশি অংশ ফোনগুলো কিনে থাকে। সো এই জায়গাটায় একটাও আপনি 5G ডিভাইস দেখতে পারবেন না, একটাও না, শুধুমাত্র OnePlus ব্যতীত। না, OnePlus আমার কাছে ফোন পাঠাইছে বলে এরকম না যে তাদের সম্পর্কে আমি কথাবার্তা বলছি, তাদের গ্রিন লাইন নিয়েও সামনে কথা হবে। তার আগে মনে করেন এইটা একটা অন্য ব্র্যান্ডের স্মার্টফোন, তারা কি করছে, গ্লোবাল বা ইন্ডিয়ান যে ভার্সনটা সেখানে তারা 5G SoC দিয়ে লঞ্চ করছে। যেই বাংলাদেশে ফোনটা ঢুকে ধপ করে SoC-টা পাল্টে যায়, 4G একটা SoC দিয়ে দেয়। কেন ভাই, বাংলাদেশে 5G নাই বলে আমরা কি 5G এক্সপিরিয়েন্স করতে পারবো না? কখনো আসবে না। আর 5G SoC মানে তো একটু বেটার কোয়ালিটি, বেটার পারফরমেন্স আমরা পাবো। তো সমস্যাটা কি? নো 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 এইভাবে যদি চলতে থাকে আপনি বাংলাদেশে এরকম স্মার্টফোনগুলি হয়তো বা অফিসিয়ালি লঞ্চ হতে দেখবেন না, কারণ এরা জেনেই যাচ্ছে যে বাংলাদেশে যা দিচ্ছি সহজ সরল মানুষ তাই খেয়ে নিচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমি এই ফোনটা নিয়ে কথা বলতে যেয়ে এতগুলো কথা বললাম। চলেন তাহলে এবার OnePlus 13, OnePlus এর গরম গরম ফ্ল্যাগশিপ ডিভাইস, এটা নিয়ে কথা বলা যাক। আপনারা তো অনেক রিভিউ দেখে ফেলেছেন, আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথাবার্তা বলার চেষ্টা করবো এই ডিভাইসটা সম্পর্কে। আশা করি এই ভিডিওটি শেষ অবধি দেখলে আপনাদের খারাপ লাগবে না। আচ্ছা, এই ফোনটা 8.5mm থিকনেস, 213 গ্রাম ওয়েটের, বাট এই যে কালার ভেরিয়েন্ট রয়েছে সেগুলির উপর ভিত্তি করে এর ওয়েট এবং থিকনেসের পরিবর্তন আছে, স্ক্রিনে দিয়ে দিব, দেখলে বুঝতে পারবেন। সো এর স্ক্রিনে সিরামিক গার্ড প্রোটেকশন দেওয়া হয়েছে, যেটা কিনা OnePlus এর নিজস্ব গ্লাস হয়তো বা এরকম কিছু। চলেন একটু টেস্ট করে দেখা যাক। লাখ টাকার উপরে ফোন ভাই, কিছু যদি হয়ে যায়। আমি একটু অল্প স্বল্প ডিস্টেন্স থেকে ড্রপ করব। বিসমিল্লাহ। না, কিছু হয় নাই। আরেকবার হবে নাকি? আচ্ছা, আরেকবার হোক। 3, 2, 1। ও না। যাই হোক, কি স্পেক্সের ভিতরে এই ফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট 8 Elite SoC, পিছনে ক্যামেরা রয়েছে তিনটায় 50 মেগাপিক্সেলের, এর সাথে আবার হ্যাসেলব্লাড যোগ হয়েছে, তার মানে ক্যামেরাতে আমরা স্পেশাল কিছু দেখতে পারবো হয়তোবা। এর ডিসপ্লে রয়েছে 120 Hz এর অ্যামোলেড, যেটা কিনা LTPO প্যানেল, আর এটা কোয়াড কার্ভ ডিসপ্লে, মানে চতুর্দিকে কার্ভ। তাছাড়া এই ফোনটাতে ব্যাটারি রয়েছে দুইটা সেলের, 3000 আর 3000 mAh করে মোট 6000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি। চার্জিং ওয়াট হলো 80 আর ওয়্যারলেস চার্জিং রয়েছে 50 ওয়াটের। আচ্ছা, এই ফোনটা হাতে নিতে ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনগুলো আসলে যেরকম হয়ে থাকে সব দিক থেকে টপ নচ কোয়ালিটি, ওই রকম ফিলটা পাওয়া যাচ্ছিল না। মনে হচ্ছিল একটা দামি ফোন হাতের ভিতরে নিয়েছে। বিশেষ করে পিছনের দিকের এই যে খসখসে ফ্রস্টেড টাইপের ফিলটা হাতের ভিতরে গ্রিপ তৈরি করে, যাতে করে হাত থেকে সহজে ফোনটা পড়ে না যায়। আর এটা কিন্তু ম্যাট ফিনিশিং এর, হাতের ছাপ একেবারেই পড়ে না। ক্যামেরা মডিউলটা হালকা রাইট সাইডে সরাই আনা হয়েছে, আর এটা কিন্তু রাউন্ড শেপের। আমরা যদি 13R দুইটা পাশাপাশি দেখি তাহলে বুঝতে পারবেন প্রায় সিমিলার ডিজাইন কিন্তু, বাট এইটা বক্সি শেপের, ফুললি হালকা শার্প এজের, আর এইটা কার্ভ এজের। চারিদিকে ডিসপ্লে অ্যান্ড রেয়ার প্যানেল কার্ভ, যে কারণে হাতের ভিতরে নিলে একটা গোলগাল ফিল পাওয়া যাচ্ছিল। ফোনটির বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের, বাট এটা গ্লসি, আর এতটাই গ্লসি করছে যে চাইলে নিজের মুখটাও হালকা হালকা দেখতে পারবেন, মানে একদমই মিররের মতো হয়ে গেছে। রিয়ার প্যানেল ম্যাট ফিনিশিং এর দিলেও বডি ফ্রেমটা গ্লসি থাকার কারণে কিন্তু এই জায়গাটায় হাতের ছাপ দ্রুতই পড়ে যাচ্ছিল। আমরা লেফট সাইডে অ্যালার্ট স্লাইডার পাচ্ছি, এটা খুবই কাজের, অ্যান্ড 13Rও এটা দিয়ে দিচ্ছে। পোর্টস বাটন কি আছে না আছে এটা আপনারা সবই জানেন, বাট একটা জিনিস জানিয়ে রাখি, এটা যে ইউএসবিটা রয়েছে এটা হলো USB 3.2 Gen 1 ভার্সনের। ওকে, তো এই ফোনটা এতটা কম্প্যাক্ট হওয়ার পিছনে রিজনটা কিন্তু এর ডিসপ্লে প্যানেল আর চিন বেজেল এরিয়া, যেটা একেবারে ন্যারো সিমেট্রিক্যাল। ডিসপ্লেটা হলো 6.82 ইঞ্চের 2K+ রেজোলিউশনের
10 বিটের 120 হার্টজের অ্যামোলেড প্যানেল, আর এই ডিসপ্লের পিপিআই হলো 510, মানে সুপার শার্প এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল এক কথায়। 4500 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে, আর এইচবিএম ব্রাইটনেস হলো 1600 নিটস। সরাসরি সানলাইটে ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হয় নাই। ফ্ল্যাগশিপ ফোনে যেরকম ডিসপ্লে হওয়ার কথা সব ধরনের সবকিছুই রয়েছে এক কথায়। HDR10+, HDR ভিভিড, তারপরে 100% DCI-P3 কালার গ্যামট, ডলবি ভিশন সবই থাকছে। ডে টু ডে ইউজেসে বলেন বা যে কোনো ধরনের কন্টেন্ট এক্সপিরিয়েন্স, গেমিং এর ক্ষেত্রে একেবারে টপ নচ কোয়ালিটির এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল এই ডিসপ্লে থেকে। এই সকল ফোনের ডিসপ্লে নিয়ে আসলে তেমন কিছু খোলামেলা বলা লাগে না, মানে ব্র্যান্ডগুলি তো আর ফ্ল্যাগশিপ ফোনে কখনো খারাপ ডিসপ্লে দিবে না, তো সেই ক্ষেত্রে ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ভালো হবে, এটা একেবারে স্বাভাবিক। এবার আসি পয়েন্টে। দেখেন, ওয়ানপ্লাসের গ্রিন লাইন সমস্যা নিয়ে কথা বলতে হয়, কারণ ওয়ানপ্লাসের ফোন রিভিউ করলে গ্রিন লাইনের কথাটা সবার আগে চলে আসে। সকল স্মার্টফোন ব্র্যান্ডের কিন্তু একটা সময় খারাপ যায়, এটা আপনি যদি বিশ্লেষণ করেন, ইতিহাস বিশ্লেষণ করেন তাহলে দেখতে পারবেন। যেমন স্যামসাং এর কথা যদি বলি, তাদের ব্যাটারি নিয়ে কিন্তু একসময় খুব বেশি প্যারা গেছে। দেখেন, OnePlus 9 সিরিজে সব থেকে বেশি এই সমস্যাটা হয়তো বা বেশি ফেস করতে হয়েছে। আমি নিজেও OnePlus 9 আর ইউজার, বাট ওইটা ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে, আইপিএস লাগানো হয়েছে, কারণ অ্যামোলেডে যখন ছিল তখন এত পরিমাণে গ্রিন লাইন ছিল যে ওইটা আসলে ভাষায় বলা যাবে না। সো এই যে নর্ড CE4 Lite 5G যে ডিভাইসটা, এটা লঞ্চ হওয়ার পর থেকেই কিন্তু আমার কাছে রয়েছে। এটা আমি স্টিল নাও ব্যবহার করছি, বাট এটাতে এখনো পর্যন্ত গ্রিন লাইনের কোনো ধরনের সমস্যা দেখা যায় নাই। এই যে OnePlus এর 12 বা 13 সিরিজে কিন্তু আমরা খুব একটা এই সমস্যার কথা শুনছি না, কারণ আপনি যদি 24 সাল দেখেন, 25 সালের তো শুরু পার করে ফেলেছি আমরা। এই বছরগুলিতে কিন্তু আমরা গ্রিন লাইনের সমস্যাটা দেখছি না বললেই চলে। আই থিঙ্ক আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এই ফোনের ক্যামেরা সম্পর্কে জানার জন্য। আমার একটু ঠান্ডা লাগছে, মানে নাকটা বন্ধ হয়ে গেছে, নাকে কথা মতো হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি ভালোভাবে কথা বলার। এই ধরনের ফোনগুলোর ক্যামেরার কোয়ালিটি জানার আগে আমরা জানতে চাই যে সেন্সরশিপটা কতটা স্মুথ হলো, অ্যাপেলের মতো অত স্মুথ হয়েছে কিনা বা অ্যাপেলের ধরে ফেলছে কিনা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অ্যান্ড্রয়েড অ্যাপেলকে ধরবে এরকম অবস্থানে চলে গেছে। তো পিছনে ওয়াইড অ্যাঙ্গেলে যে 50 মেগাপিক্সেল ক্যামেরাটা রয়েছে, এটা হলো সনির লিটিয়া 808 মডেলের। টেলিফটো রয়েছে 50 মেগাপিক্সেলের, এটাও সনির 600 LOIT। আলট্রা ওয়াইডে রয়েছে 50 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল সনির IMX 615 সেন্সরের। এর ক্যামেরাতে তিনটা ফোকাল লেন্থ ফটো মোডে, মানে নর্মাল মোডে 0.6x এ এটা হলো 15mm, তারপরে 1x এ গেলে 23mm পাবেন, আর 3x এ যখন যাবেন তখন 73mm পাবেন। এই তিনটা হইলো তিনটা সেন্সরের ফোকাল লেন্থ, যার ভিতরে 73mm আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফোকাল লেন্থ, কেননা এই জায়গাটায় নর্মাল ফটো মোডে আমি যে ব্যাকগ্রাউন্ড ফিল্ড অফ ভিউটা পাচ্ছি, যে ডেপথটা পাচ্ছি, ওইটা কিন্তু আমার পোর্ট্রেট মোডে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড ব্লারটা এখানে আর্টিফিশিয়াল ক্রিয়েট হচ্ছে না। 73mm এ আমি যখন ক্লোজ আপ শট নিচ্ছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা ওইটাই হচ্ছে যেটা লেন্স থেকে দিতে পারছে। নর্মালি ক্যামেরা দিয়ে ছবি তুললে যেরকম কোয়ালিটি পাওয়া যায়, একদমই সেম টু সেম কোয়ালিটির ছবি এই ফোন থেকে তোলা সম্ভব 73mm 3x টেলিফটো জুম লেন্সের মাধ্যমে। 146mm এও তোলা আছে, যেখানেও শার্পনেস এন্ড ডিটেইলসে কোনো অংশেই কম মনে হচ্ছে না, মানে লাইট ভালো পেলে এক কথায় ওয়াও কোয়ালিটির ছবি দিতে পারছিল। ব্যাকগ্রাউন্ড ব্লার এন্ড ফিল্ড অফ ভিউ, ওয়াইড স্টেজে, ডাইনামিক রেঞ্জ, লাইট পুরোপুরি ব্যালেন্সড, নো ওয়াশড আউট, সব ক্ষেত্রেই ছবিগুলো দেখে মনে হচ্ছে একদমই বাস্তব ন্যাচারাল ছবি এক কথায়। পোর্ট্রেট মোডে আমরা তিনটা ফোকাল লেন্থ পাচ্ছি, 23mm, তারপর 2x জুম করলে 48mm, এন্ড দেন 3x জুমে এগেইন 73mm। এর ক্যামেরার অবজেক্ট সেপারেশন বা অবজেক্টটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে, ছবিগুলো দেখলে ওয়াও। আমি কয়েকটা ছবি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। 73mm বাদ দিয়ে যদি 48mm এর ছবিগুলো আমি দেখি, এখানেও পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার আর্টিফিশিয়াল মনেই হচ্ছে না, ন্যাচারাল ক্রিমি এন্ড সফট লাগছে ব্যাকগ্রাউন্ড ব্লারটাকে। বিশেষ করে বোকেগুলো দেখলে বোঝা যায় কতটা ন্যাচারাল ভাবে ব্যাকগ্রাউন্ড ব্লারটা ক্রিয়েট করা হয়েছে। এই সকল ক্যামেরার ছবিগুলো সবথেকে বেশি ভালো লাগে যদি কিনা ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে কোনো দুর্বলতা না থাকে। সো ডাইনামিক রেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট একটা ছবিকে হাইলাইট করে তোলার জন্য সকল ক্ষেত্রে। সো এইরকম কয়েকটা ছবি স্যাম্পল আমরা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ভালো ডাইনামিক রেঞ্জ এর ক্যামেরাতে রয়েছে। আমরা এর ক্যামেরা দিয়ে এত ছবি তুলেছি, হয়তোবা ভালো অনেক ছবি মিস করে ফেলবো, স্ক্রিনে দেখানো হবে না আপনাদেরকে, দেখলেই বুঝতে পারতেন যে এখনকার স্মার্টফোনের ক্যামেরা কোন লেভেলে আসলে চলে গেছে। এখানে আমি যদি আলট্রা ওয়াইডের কথা বলি, 15mm যে ফোকাল লেন্থটা, ওইটার সাথে ওয়াইড অ্যাঙ্গেলের 23 খুব একটা পার্থক্য নাই, খুব একটা নেই, হালকা পাতলা রয়েছে। কালারের ভিতরে হালকা একটু আপনি নোটিস করবেন যে পার্থক্য রয়েছে কিছুটা, বাট ডিটেইলস শার্পনেস প্রায় সিমিলার মনে হয়, যেহেতু 50 মেগাপিক্সেল দুইটা লেন্সে। বাট ওয়াইডের সাথে আপনার টেলিফটোর একটু পার্থক্য খেয়াল করতে পারেন আপনারা। টেলিফটো
টেলিফটো লেন্সে যখনই যাচ্ছি তখন ইমেজটা দেখতে একটু একটু কন্ট্রাস্টি মনে হয়, একটু ক্লিয়ার মনে হয়, হাসা হাসা মনে হয় না। বাট ওয়াইড অ্যাঙ্গেলে যে ছবিগুলো তুলছিলাম ওই সময় মনে হচ্ছিল একটু হাসাটে টাইপের ছবি উঠছে। লো লাইটের ছবিতে আসি। হ্যাঁ, লো লাইটের চাঁদের ছবি তোলা যায়, 120x জুম করে ছবি তোলা যায়। আপনারা যদিও জানেন ওটা কেমন চাঁদের ছবি, বাট তোলা যাচ্ছিল 120x জুম করে। আর 120x জুম করে যদি আপনি নর্মাল কোনো ছবি তুলেন ওই সময় এআই এর মাধ্যমে ছবিটাকে ইনহ্যান্স করে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করে, মানে কাজে আসবে বলে মনে হয় না রিয়েল লাইফে। সো লো লাইটে পোর্ট্রেট মোডের ছবি দেখলেই বুঝতে পারবেন। আমি এই জায়গায় গুড কোয়ালিটি বলবো, আমি একেবারে খুব ভালো কোয়ালিটি দিচ্ছে এরকম না। কালার টোন ঠিক আছে, বাট ডিটেলসে একটু কমতি লেগেছে। যে জায়গায় গেইনটাকে বা নয়েজটাকে কমাইতে যে ডিটেলস কমে ফেলেছে অনেক বেশি। আমি নয়েজ একটু আশা করেছি, আর একটু নয়েজ থাকলে হয়তো বা এই সমস্যাটা হতো না। সব মিলিয়ে লো লাইটের কোয়ালিটি আর একটু বেটার করা যেত। যেহেতু এরকম ফ্ল্যাগশিপ ডিভাইস হাতে নিয়েছি, এই জায়গায় আমার ক্যামেরাতে কোনো অভিযোগ থাকবে এটা আমি আশা করি না। থাকবে, হাতের 5 আঙুল তো সমান হয় না। সো কোনো না কোনো দিক থেকে একটু কম, কোনো না কোনো দিক থেকে একটু বেশি মনে হবে। সো সেলফি ক্যামেরাতে কেমন করলো? এই জায়গাতেও তো সনি সেন্সর বসাই দিছে। 21mm ছবি তোলা যায়, দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগছে। কালার টোন বুস্টেড না, মানে একদমই ন্যাচারাল টোনে কালারটা দিচ্ছে। সব মিলিয়ে ডাইনামিক রেঞ্জও কিন্তু লো লাইটে ভালো, ব্যাকগ্রাউন্ড ওয়াশ আউট করছে না, ভালো লাগছে এক কথায়। ভিডিও কোয়ালিটি কেমন? যেহেতু 8K 30fps এবং 4K 60fps এ শুট করা যায়, আমি সরাসরি ভিডিওতেই আপনাদেরকে দেখাই ভিডিও কোয়ালিটি কেমন। এখন 4K 60 দিয়ে শুট হচ্ছে, আলট্রা ওয়াইড অ্যান্ড এটা হলো ওয়াইড 3x টেলিফটো। আলট্রা ওয়াইড লেন্স পরিবর্তনটা কতটা স্মুথ হচ্ছে একটু দেখাই আপনাদেরকে। এই যে এখান থেকে দেখাই, এই যে ভালোই স্মুথ, খুব একটা ঝাড়া মারছে বাড়ি খাচ্ছে এরকম না, বেশ ভালো স্মুথ মনে হচ্ছে। হ্যাঁ, এই ক্যামেরা দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন, ইজিলি কন্টেন্ট তৈরি করার মতো কোয়ালিটি দিতে পারছিল, এইটা শিওর থাকেন। ওকে, তো এর ক্যামেরাতে 4K 30 and 60 শ্যুট করা যায় ফ্রন্টে। আর এই মুহূর্তে HDR অন করা আছে। স্ট্যাবিলিটি যেটা থাকে নর্মালি সেইটাই, আমি আলট্রা স্টাডি মোড আছে ওইটা অন করি নাই। তো যারা দেখা যাচ্ছে এরকম ফোন ব্যবহার করে আউটডোরে ব্লগিং করবেন, আউটডোরে বা যেভাবেই হোক না কেন আপনি ব্লগিং করবেন, সেই ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি কেমন পাওয়া যাবে? এই মুহূর্তে কিন্তু ফোন দিয়েই রেকর্ডিং হচ্ছে, সাউন্ড অ্যান্ড ভিডিও দুইটাই। সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই এরকম ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে। চলেন এগেইন আমি একটা 4K তে শ্যুট করে দেখি ইনডোরে ভিডিও কোয়ালিটি কেমন পাওয়া যায়। এই তো ভিডিও শ্যুট করছি একা একা। এই জায়গাটায় কি রয়েছে? এই জায়গাটায় একটা গ্লাস রয়েছে, গ্লাসের ভিতরে কি রয়েছে দেখবেন আপনারা। মনে করেন আমি একটা ব্লগ বানাচ্ছি, হ্যাঁ। সো এই সময় কেমন, এই যে গ্লাস রয়েছে, গ্লাসের ভিতরে আদা, তারপরে ওই যে আপনার লবঙ্গ পানি রয়েছে, এইটা আমি খাচ্ছি। এই গলাটা বসে গেছে তো ঠান্ডা লেগেছে, এটা আমি খাচ্ছি, খেয়ে খেয়ে কথাবার্তা বলছি যাতে করে আপনাদের শুনতে সমস্যা না হয়। এর ক্যামেরা পার্টে আমার লাস্ট অপিনিয়ন এইটাই, ফটোগ্রাফির জন্য খুবই ভালো, ভিডিওগ্রাফির জন্য রেয়ার ক্যামেরা দিয়ে খুবই ভালো, সমস্যা নেই কোনো। বাট ফ্রন্ট ক্যামেরাতে এসে সেলফির জন্য হ্যাঁ এগেইন ভালো, তবে ভিডিওর জন্য সেলফিতে এসে খুবই ভালো মনে হয়নি। এই জায়গাটায় একটু কমতি মনে হয়েছে। তাছাড়া ক্যামেরার নিয়ে খুব একটা অভিযোগ আমার নেই, খুবই ভালো, খুবই ভালো, খুব দিয়েই কেটে গেল ক্যামেরাটা। ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, 16/512 GB আর একটা হইলো 12/256 GB। র্যাম হইলো LPDDR5X আর এটা হইলো UFS 4.0 স্টোরেজ টাইপ। অ্যান্ড্রয়েড 15 রয়েছে, ColorOS 15.0, সুপার স্মুথ, নিট অ্যান্ড ক্লিন, না কোনো হ্যাসেল আছে না কোনো ঝামেলা আছে, ল্যাগ বাগ কোনো কিছু দেখা নাই। ওই যে ক্যামেরার কথা এই জায়গায় এসেও বলতে হয়, সেটা হলো অ্যাপলের ধরি ভাব চলে আসছে অ্যান্ড্রয়েডের ভিতরে। সো এই ইউআইটা ব্যবহার করলে ওইরকমই ফিলটা পাওয়া যাচ্ছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম, মাল্টিটাস্কিং 8-10টা অ্যাপ দিয়ে ইজিলি করা যায়। যারা গ্রাফিক্সের কাজ করেন, যারা ভিডিও এডিটিং করবেন স্মার্টফোন ব্যবহার করে, কন্টেন্ট তৈরি করবেন, আপনি তো ভিডিও এডিটিং করবেন, এটাতে কোনো সমস্যা নেই। প্রফেশনাল গেমিং এর ক্ষেত্রেও কিন্তু এই ফোনটা সিলেকশনে রাখা যেতে পারে। প্রো লেভেলের গেমারদের জন্য কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, কেননা এই জায়গাতে পাবজি 120fps, কল অফ ডিউটি 120fps এ গেমিং করা যাচ্ছিল। সো গেমিং এক্সপেরিয়েন্সটা অসাধারণ ছিল। তবে হ্যাঁ, স্ন্যাপড্রাগনের 8 এলিট এখনো ওইভাবে স্টেবল হইতে পারে নাই, আরো বেশি স্টেবল হওয়ার সুযোগ আছে। ইউআই গুলি যদি আরো বেশি অপটিমাইজ হয়, আরো বেশি আপডেট আসে, দেন আস্তে আস্তে দেখবেন স্ট্যাবিলিটি চলে আসবে এই এসওসির ভিতরে। পারফরমেন্স নিয়ে আর কিছু বলা লাগবে? 8 এলিট দিয়ে কি কি করা যায় না করা যায় এগুলো আপনারা সবই জানেন, ফাও ভিডিও লং করে লাভ নেই। সো যে পার্টটা বেশি বলার কথা ছিল সেটা হলো বর্তমান সময়ে এসে OnePlus এর মার্কেটের অবস্থা কি বাংলাদেশের, আর দেন ক্যামেরার কোয়ালিটি কেমন। অসুস্থ, ঠান্ডা লাগছে, আর কথা বলতে পারছি না ভাইয়া। আরেকটা বিষয় ছোট্ট করে একটু বলে রাখি, যেহেতু বললাম স্ন্যাপড্রাগনের অপটিমাইজেশনের একটু অভাব রয়েছে এই এলিটের ক্ষেত্রে,
সরি কথাবার্তা একটু বেড়ে যাচ্ছে, যেহেতু নতুন এসওসি এই জায়গায় আপডেটের একটা ব্যাপার আছে, এটা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে। হালকা পাতলা ওভারহিটিং ইস্যু পাবেন, যে কারণে মানে খুব একটা না, আপনি যখন 120 FPS এ গেমিং টেমিং করবেন তখন গরমটা ফিল করা যায়, বেশ ভালোই গরম হয় সামনের এই স্ক্রিন এরিয়াটা, মানে এসওসি যে জায়গাটা আছে বিশেষ করে ক্যামেরা মডেলের ঠিক এরকম জায়গাটায় আপনি গরমটা ফিল করতে পারবেন। আর মেটাল বডি তো সরি অ্যালুমিনিয়াম বডি, যে কারণে এই হাতের এই নিচে আপনি ঠিক এইভাবে যখন গেমিং টেমিং করবেন তখন এই জায়গাটায় দেখবেন একটু গরম ফিল করা যাচ্ছে, বিশেষ করে এই হাতে। তো এই তো ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।